used to, be used to, get used to, used to ছড়াছড়ি, তাই না? শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসে আমরা used to বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে জানবো। আমরা যারা used to সম্পর্কে জানি, তারা জানি যে used to হচ্ছে একটা মডেল অক্সিলারি এবং এটি অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু আজকের এই ক্লাসে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ধরনের অভ্যাস বোঝাতে কিভাবে used to কে ব্যবহার করতে হয় সেটাই জানবো। এবং এই ক্লাসের শেষে আমি একটা ছোট্ট টেস্টও নিব। তাতে আমরা নিজেকে যাচাই করতে পারবো যে আমরা বিষয়টা কতটা বুঝতে পারলাম আর কতটা বুঝতে পারিনি। তাহলে ক্লাসটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ইউজ টুর 4 ধরনের ব্যবহার সম্পর্কে জানবো। প্রথমে জানবো ইউজ টু প্লাস ভার্ব 1, তারপরে ডিড নট ইউজ টু প্লাস ভার্ব 1, তারপরে বি ইউজ টু অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু, তারপরে জানবো গেট প্লাস ইউজ টু। রাইট, তাহলে চলো প্রথমে জেনে নিই ইউজ টু প্লাস ভার্ব 1। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে কেউ কোনো কাজ অতীতে করতো কিন্তু বর্তমানে করছে না, এই ধরনের অভ্যাস অর্থাৎ অতীত অভ্যাস বোঝাতে ইউজ টু প্লাস ভার্ব 1 ব্যবহার করতে হয়। তখন বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ইউজ টু প্লাস ভার্ব 1 প্লাস আদার্স। যেমন আমি নদীতে স্নান করতাম, এর মানে কি আমি কোনো এক সময় স্নান করতাম কিন্তু বর্তমানে করছি না। রাইট, এই ধরনের অভ্যাস অর্থাৎ যেটা আগে করতো কিন্তু এখন করছে না, এই ধরনের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু প্লাস ভার্ব 1 ব্যবহার করব। তাহলে আমি নদীতে স্নান করতাম, এর ইংরেজি কি হবে? প্রথমে সাবজেক্ট অর্থাৎ আই, তাহলে আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। রাইট, তাহলে লক্ষ্য করো আই সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে? যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। রাইট, তাহলে আমি স্নান করতাম, কে করছে? আমি, তাহলে আমি সাবজেক্ট, ওই জন্য আই প্রথমে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা যদি বলি যে এই ভিডিওটি খুব সুন্দর, আচ্ছা এখানে কেউ কাজ করছে? মোটেও নয়। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ভিডিওটি সম্পর্কে। তাহলে এই বাক্যে ভিডিও হচ্ছে সাবজেক্ট। তাহলে মনে থাকবে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি নদীতে স্নান করতাম, এখন আই সাবজেক্ট, তাই আগে বসে গেছে। তারপরে ইউজ টু ব্যবহার করা হয়েছে, আর তারপরে বাথ মানে স্নান করা। রাইট, এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে BATHE যদি ই থাকে শেষে তাহলে এটা হচ্ছে ভার্ব, এর অর্থ স্নান করা। কিন্তু BATH যদি ই না থাকে তখন ওটা নাউন হয়ে যায়, আর বাথ মানে হচ্ছে স্নান। ক্লিয়ার? আর তারপরে আছে ইন দ্য রিভার, অতিরিক্ত অংশ। তাহলে আমি নদীতে স্নান করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। আশা করি বিষয়টি বোঝা গেছে। চলো নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। আমি ঢাকায় থাকতাম, এর মানে আমি কোনো এক সময় ঢাকায় থাকতাম কিন্তু বর্তমানে থাকি না। তাহলে আই ইউজ টু লিভ ইন ঢাকা। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের মনে রাখতে হবে ইউজ টুর পরে কিন্তু সবসময় ভার্ব ব্যবহার করতে হয়, এখানে নাউন প্রোনাউন অন্য কিছু ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, মেয়েটি নাচতে ভালোবাসতো, ভালোবাসতো অতীত অভ্যাস, তাহলে আমরা কি বলবো? দ্য গার্ল ইজ ইউজ টু লাভ ডান্সিং। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো ডান্সিং, ডান্স মানে নাচা, তাহলে ডান্সিং আইএনজি কেন যুক্ত হয়ে গেল? তাহলে এখানে তোমাদেরকে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে। মনে রাখবে যদি দুটি ম্যান ভার্ব, দুটি প্রিন্সিপাল ভার্ব পাশাপাশি বসে যায় তাহলে 100% দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে লক্ষ্য করো লাভ আর ডান্স দুটি ম্যান ভার্ব, তাই ডান্সের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে দ্য গার্ল ইউজ টু লাভ ডান্সিং, মেয়েটি নাচতে ভালোবাসতো। আচ্ছা, আমার দাদু ধূমপান করতেন, মানে আগে করতো এখন করছে না, তাহলে মাই গ্র্যান্ডপা, গ্র্যান্ডফাদারকে গ্র্যান্ডপাও বলা যায়, তাহলে মাই গ্র্যান্ডপা ইউজ টু স্মোক। আচ্ছা, এবার একটা বড় বাক্য দেখা যাক, তারা প্রতিদিন রাতের খাবারের পরে হাঁটতে যেত। আচ্ছা, রাতের খাবার এর ইংলিশ কি? ডিনার। তাহলে আমরা বলতে পারি দে ইউজ টু গো ফর এ ওয়াক এভরি ডে আফটার ডিনার, তারা প্রতিদিন রাতের খাবারের পরে বাইরে হাঁটতে যেত। রাইট, তাহলে এই ছিল অতীতের অভ্যাস, অতীতে করতো কিন্তু বর্তমানে করে না, এই ধরনের বাক্য তৈরি করার নিয়ম। আচ্ছা, এবার যদি উল্টোটা হয় অর্থাৎ অতীতে করতো না কিন্তু বর্তমানে করছে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? যেমন সে আগে ধূমপান করতো না, এর মানে কি? আগে করতো না কিন্তু বর্তমানে করছে। তাহলে এই ধরনের বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে বাক্যের গঠন হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ইউজ টু, এখানে আর ইউজের সঙ্গে ডি ব্যবহার করা যাবে না। রাইট, শুধু ইউজ টু প্লাস ভার্ব 1 প্লাস আদার্স। তাহলে সে আগে ধূমপান করতো না, হি ডিড নট ইউজ টু স্মোক বিফোর। রাইট, আরো এক্সাম্পল লক্ষ্য করো, আমি ছোটবেলায় শাকসবজি পছন্দ করতাম না, তাহলে আই ডিড নট ইউজ টু লাইক ভেজিটেবলস ইন মাই চাইল্ডহুড। তাহলে ডিড নটের পরে ইউজ টু অর্থাৎ ইউজের সঙ্গে ডি ব্যবহার করা যাবে না, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। রাইট, তাহলে আই ডিড নট ইউজ টু লাইক ভেজিটেবলস ইন মাই চাইল্ডহুড, আমি শৈশবকালে শাকসবজি পছন্দ করতাম না। নেক্সট এক্সাম্পল, আমি ক্রিকেট খেলতাম না, ভেরি সিম্পল, আই ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলতাম, এর ইংলিশ কি হবে? আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম না, তাহলে এর অর্থ কি হবে? আই ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট।
তাহলে আমরা কি জানতে পারলাম যে শুধু ইউজ টু অতীতে করতো এখন করছে না এই ধরনের অর্থ বোঝাবে, আর অতীতে করতো না এখন করছে এই ধরনের অর্থ বোঝাতে ডিড নট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পারছো, ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে বুঝতেই পারছো কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, চলো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। আমার মা টিভি দেখতে ভালোবাসতেন না, তাহলে মাই মাদার ডিড নট ইউজ টু লাইক বা ডিড নট ইউজ টু লাভ ওয়াচিং টিভি। আমার বাবা মোবাইল ব্যবহার করতেন না, মাই ফাদার ডিড নট ইউজ টু ইউজ আ মোবাইল। ক্লিয়ার? 100% পাক্কা। আচ্ছা, আমরা এ পর্যন্ত যে বাক্যগুলি জানলাম সেগুলি হয় অতীতে করতো এখন করছে না, অথবা অতীতে করতো না কিন্তু এখন করছে, এই ধরনের বাক্য। রাইট, কিন্তু আমি যদি বলি যে আমি ইংরেজি পড়ানোয় অভ্যস্ত, তুমি অনেক রাত জেগে পড়ায় অভ্যস্ত, ছেলেটি ক্রিকেট খেলায় অভ্যস্ত, তাহলে এই ধরনের অর্থ বোঝাতে আমরা ইংরেজি বাক্য কিভাবে গঠন করব? আমাদের মনে রাখতে হবে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য আমাদেরকে ভার্ব বি প্লাস ইউজ টু ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3, ভার্ব বি প্লাস ইউজ টু। আচ্ছা, তাহলে বাক্যের গঠনটি কি হবে? বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বি। আচ্ছা, বি ভার্ব মানে কি? এমিজার ওয়াজওয়ার, আর তারপরে ইউজ টু, তারপরে নাউন অথবা প্রোনাউন অথবা ভিআইএনজি, অর্থাৎ নাউনও থাকতে পারে প্রোনাউনও থাকতে পারে, আর যদি ভার্ব থাকে তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এবং শেষে আদার্স। রাইট, চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন আমি ইংরেজি পড়ানোয় অভ্যস্ত, আই এম ইউজ টু টিচিং ইংলিশ। লক্ষ্য করো এখানে ইউজ টুর পরে ভার্ব আছে, ওই জন্য ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে, ইউজ টু টিচিং ইংলিশ। রাইট, আচ্ছা, তুমি অনেক রাত পর্যন্ত পড়ায় অভ্যস্ত, অর্থাৎ তুমি অনেক রাত পর্যন্ত জেগে জেগে পড়তে পারো, তাহলে এই ধরনের বাক্যটার ইংরেজি কি হবে? ইউ আর ইউজ টু স্টাডিং লেট এট নাইট। লেট এট নাইট, অনেক রাত পর্যন্ত। তাহলে লক্ষ্য করো স্টাডি ভার্ব, ওই জন্য ওর সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কি জানলাম যে ইউজ টুর পরে নাউনও থাকতে পারে। রাইট, যেমন রিয়া শহরের জীবনের সঙ্গে অভ্যস্ত, অর্থাৎ রিয়া হয়তো আগে গ্রামে থাকতো, এখন শহরে এসছে, আর শহরে থেকে থেকে তার শহরে থাকাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে তার এখন শহরে থাকতে আর কোনো অসুবিধা নেই। রাইট, এই ক্ষেত্রেই তো আমরা ভার্ব বি প্লাস ইউজ টু ব্যবহার করবো, অর্থাৎ আমি কোনো কাজ খুব সহজেই করতে পারি, বা কোনো কাজ করাটা আমার কাছে খুব সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার, আমি স্বচ্ছন্দ বোধ করি, এই ধরনের অর্থ বোঝাতেই আমরা ভার্ব বি প্লাস ইউজ টু ব্যবহার করবো। তাহলে আমরা কি বললাম যে রিয়া শহরের জীবনের সঙ্গে অভ্যস্ত, তাহলে ইংলিশ কি হবে? রিয়া ইজ ইউজ টু দ্য সিটি লাইফ। তাহলে লক্ষ্য করো ইউজ টু দ্য সিটি লাইফ, তাহলে দ্য সিটি লাইফ নাউন, তাহলে ইউজ টুর পরে নাউনও ব্যবহার হতে পারে। আমি আবার বলতে পারি আমি এটার সঙ্গে অভ্যস্ত, এটা কোন একটা বিষয়ের কথা বলছি, কোন একটা জিনিসের কথা বলছি, তাহলে আমি হয়তো বলতে পারি যে আমি এটার সঙ্গে অভ্যস্ত, তাহলে ইংরেজি কি হবে? আই এম ইউজ টু ইট, আমি এটার সঙ্গে অভ্যস্ত। তাহলে লক্ষ্য করো ইউজ টু স্টাডিং ভার্ব ভিআইএনজি চলে এসছে, ইউজ টু দ্য সিটি লাইফ নাউন, আর ইউজ টু ইট ইট প্রোনাউন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্ব বি প্লাস ইউজ টু প্লাস নাউন প্রোনাউন অথবা ভিআইএনজি। ক্লিয়ার? আরো এক্সাম্পল লক্ষ্য করো, আমি অনলাইনে পড়ানোয় অভ্যস্ত ছিলাম। এবার লক্ষ্য করো পাস্ট হ্যাবিট, অভ্যস্ত ছিলাম, তাহলে আমরা পাস্টের জন্য এখানে কি ব্যবহার করব? ওয়াজ ওয়্যার। তাহলে আমি অনলাইনে পড়ানোয় অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু টিচিং অনলাইন। ক্লিয়ার হলো? তাহলে প্রেজেন্ট হলে অ্যামিজার আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্ব বি প্লাস ইউজ টু ফিউচারের জন্য ব্যবহার করা যায়, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সব ধরনের টেন্সে ভার্ব বি প্লাস ইউজ টুকে ব্যবহার করা যায়। যেমন তুমি খুব শীঘ্রই ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত হয়ে যাবে, তাহলে ইউ উইল বি ইউজ টু স্পিকিং ইংলিশ ভেরি সুন। রাইট, তাহলে আমরা কি জানতে পারলাম? ভার্ব বি প্লাস ইউজ টু প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সব ধরনের টেন্সে ব্যবহার করা যায়। আচ্ছা, এবার যদি আমি বলি যে আমি সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত নই, আমি ইংরেজিতে কথা বলে অভ্যস্ত নই, অর্থাৎ এই বাক্যগুলিকে যদি আমরা নেগেটিভে ব্যবহার করি তাহলে ওই ক্ষেত্রে কি হবে? ভেরি সিম্পল, শুধু ভার্ব বি এর পরে নট ব্যবহার করতে হবে, অর্থাৎ তখন বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব প্লাস নট প্লাস ইউজ টু প্লাস নাউন প্রোনাউন অথবা ভিআইএনজি প্লাস আদার্স। তাহলে আমি সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। কিন্তু এখানে মনে রাখতে হবে ওয়াকিং আপের জায়গায় গেটিং আপও ব্যবহার করা যায়, কিন্তু এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে। ঘুম থেকে জেগে যাওয়া এর ইংলিশ হচ্ছে ওয়েক আপ, কিন্তু বিছানা থেকে উঠে যাওয়া এর ইংলিশ হচ্ছে গেট আপ। অর্থাৎ তোমার ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানাতেই আছো, এটা হচ্ছে ওয়েক আপ, আর ঘুম ভেঙে একদম বিছানা থেকে উঠে চলে এসেছো, তাহলে ওই ক্ষেত্রে গেট আপ। তাহলে আমি সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু ওয়েকিং আপ অথবা গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। রাইট, তুমি ক্রিকেট খেলায় অভ্যস্ত নয়, ইউ আর নট ইউজ টু প্লেইং ক্রিকেট। আমার মা বিরিয়ানি রান্না করে অভ্যস্ত নয়, মাই মাদার ইজ নট ইউজ টু কুকিং বিরিয়ানি। রাইট, সো ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস উইথ দিস স্ট্রাকচার। আই হোপ যে তোমাদের ভার্ব বি প্লাস ইউজ টুর ব্যবহার জানা হয়ে গেছে।
ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা যদি বলি যে ইংরেজিতে কথা বলে অভ্যস্ত হও, সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত হও। তো এই অভ্যস্ত হও, অভ্যস্ত হওয়া এই অর্থে আমরা কি ব্যবহার করব? তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা গেট ইউজড টু ব্যবহার করব। অর্থাৎ অভ্যস্ত হওয়া এই ধরনের অর্থ বোঝাতে গেট প্লাস ইউজড টু ব্যবহার করতে হয়। বাক্যের গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে প্রয়োজন হলে হেল্পিং ভার্ব, নাহলে হেল্পিং ভার্ব দেওয়ার দরকার নেই। তারপরে গেট ইউজড টু প্লাস নাউন, প্রোনাউন বা ভিআইএনজি প্লাস আদার্স। তাহলে আমি যদি বলি আমি শহরের জীবনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, অর্থাৎ আমি গ্রামে বাস করতাম, শহরে এসেছি, কিন্তু শহরের কোলাহল হইচই এটাতে আমি এখনো অভ্যস্ত নয়, অভ্যস্ত হচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা বলতে পারি আই এম গেটিং ইউজ টু দ্য সিটি লাইফ। রাইট? গেটিং ইউজ টু, অভ্যস্ত হচ্ছি। তাহলে অভ্যস্ত হওয়া এই অর্থে আমরা গেট প্লাস ইউজ টু ব্যবহার করব। আমরা সকালে তাড়াতাড়ি উঠায় অভ্যস্ত হয়ে গেছি, অর্থাৎ আগে আমরা সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত ছিলাম না, কিন্তু বর্তমানে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আমরা সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত হয়ে গেছি মানে পাস্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি উই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ইতিমধ্যেই ওয়েক আপ আর গেট আপের পার্থক্য তোমাদের বুঝিয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে? 100% ভালো লাগছে। চলো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আমি শীঘ্রই ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত হয়ে যাব। আই উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ ভেরি সুন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই বাক্যগুলিকে অর্থাৎ গেট প্লাস ইউজ টুকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য ব্যবহার করতে পারি। ওই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? যেমন ধরো সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানোই, ভার্ব দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি? গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত হও, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা গেট দিয়ে শুরু করব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। আই হোপ যে তোমরা বিষয়টি এতক্ষণে বুঝে গেছো। তাহলে চলো আমি খুব দ্রুত একটা সামারি করে দিই। আমরা আজকের এই ক্লাসে ইউজ টুর মোট 4 ধরনের ব্যবহার জানলাম। আমরা প্রথমে জানলাম যে কেউ কোনো কাজ অতীতে করতো কিন্তু বর্তমানে করছে না, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স এই নিয়মে বাক্য তৈরি করব। যেমন আমি নদীতে স্নান করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। রাইট? আর আমরা দ্বিতীয় ব্যবহার জানলাম যে কেউ কোনো কাজ অতীতে করতো না কিন্তু বর্তমানে করছে, এই ক্ষেত্রে আমরা ডিড নট ইউজ টু, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ডিড নট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স এই নিয়মে বাক্য তৈরি করব। যেমন সে আগে ধূমপান করতো না, তাহলে হি ডিড নট ইউজ টু স্মোক বিফোর। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর ব্যবহারে আমরা জানলাম কেউ কোনো কাজ করায় অভ্যস্ত, এই ক্ষেত্রে আমরা ভার্ব বি প্লাস ইউজ টু ব্যবহার করব। যেমন আমি ইংরেজি পড়ানোয় অভ্যস্ত, তাহলে আই এম ইউজ টু টিচিং ইংলিশ। আর 4 নম্বর ব্যবহারে আমরা জানলাম অভ্যস্ত হওয়া। অভ্যস্ত হওয়া অর্থ বোঝাতে গেট প্লাস ইউজ টু ব্যবহার করতে হয়। যেমন আমি অনলাইনে পড়ানোয় অভ্যস্ত হচ্ছি, তাহলে আই এম গেটিং ইউজ টু টিচিং অনলাইন। রাইট? আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো। যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটিকে ব্যাক করে আরেকবার দেখে নিও। আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে এবার একটা ছোট্ট টেস্ট নেওয়া যাক, দেখি তোমরা বিষয়টা কতটা বুঝতে পেরেছো। লক্ষ্য করো স্ক্রিনে। আচ্ছা, প্রথম সিচুয়েশন, আমি তাকে নাচতে দেখে অবাক হয়ে গেছি কারণ সে আগে নাচতো না। তাহলে সে আগে নাচতো না এর ইংলিশ কি হবে? অপশন, সি ডিড নট ইউজ টু ডান্স বিফোর, সি ডিড নট ইউজ টু ডান্স বিফোর, আর সি ডিড নট ইউজ টু ডান্সিং বিফোর। কোনটা হবে? হয়ে গেছে? আচ্ছা, কি বলা হয়েছে? সে আগে নাচতো না, অর্থাৎ আগে নাচতো না বর্তমানে নাচছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করতে বলেছিলাম। ডিড নট প্লাস ইউজ টু, ইউজের সঙ্গে ডি ব্যবহার করা যাবে না। তাহলে সি ডিড নট ইউজ টু ডান্স বিফোর, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, যখন আমাকে অফিস যেতে হতো তখন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতাম। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতাম এর ইংলিশ কি হবে? I used to waking up very early in the morning. I used to wake up very early in the morning. Or I used to waking up very early in the morning. তাহলে অ্যান্সার হবে আই ইউজ টু ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। কারণ সকাল সকাল উঠতাম পাস্ট হ্যাবিট বর্ণনা করেছে, আগে করতো কিন্তু এখন করছে না। রাইট? নেক্সট, আমরা যখনই মুম্বাই যেতাম আমরা তাজ হোটেলে থাকতাম। তাহলে আমরা তাজ হোটেলে থাকতাম। উই ইউজ টু স্টে ইন দ্য তাজ হোটেল, উই ইউজ টু স্টেইং ইন দ্য তাজ হোটেল, উই গট ইউজ টু স্টেইং ইন দ্য তাজ হোটেল। কোনটা হবে? অফকোর্স উই ইউজ টু স্টে ইন দ্য তাজ হোটেল, কারণ এটাও পাস্ট হ্যাবিট বর্ণনা করা হয়েছে। রাইট? নেক্সট, আমি আগে বাইক চালাতে পারতাম না কিন্তু এখন আমি বাইক চালাতে অভ্যস্ত। তাহলে আমি বাইক চালাতে অভ্যস্ত কি হবে? আই ইউজ টু রাইড আ বাইক,
I used to riding a bike আর I am used to riding a bike কোনটা হবে? তার লক্ষ্য করো, আমি বাইক চালানোয় অভ্যস্ত। আর আমরা কি জানলাম? কেউ কোনো কাজে অভ্যস্ত এই ধরনের অর্থ বোঝাতে ভার্ব বি প্লাস ইউজ টু প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আই এম ইউজ টু রাইডিং আ বাইক, ইট উইল বি দ্য অ্যান্সার, রাইট? নেক্সট, আমি রোহানের সঙ্গে থেকে অভ্যস্ত নয়, কিন্তু আমার আশা যে আমি রোহানের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে যাব। তাহলে আমি রোহানের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে যাব, এটার ইংলিশ কি হবে? আই গট ইউজ টু লিভিং উইথ রোহান, আই এম গেটিং ইউজ টু লিভিং উইথ রোহান, আই উইল গেট ইউজ টু লিভিং উইথ রোহান কোনটা হবে? লক্ষ্য করো, আমি রোহানের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে যাব। আর আমরা কি জানলাম? অভ্যস্ত হওয়া এই অর্থে গেট ইউজ টু ব্যবহার করা হয়। আর হয়ে যাব ব আছে। আর আমরা জানি জেনারেলি বাংলা ক্রিয়ার শেষে ব যুক্ত হলে সেটা ফিউচার টেন্স হয়। তাহলে এখানে হবে অ্যান্সার আই উইল গেট ইউজ টু লিভিং উইথ রোহান। তাহলে আমাদের নিজেদেরকে যাচাই করা হয়ে গেল যে আমরা ইউজ টুর ব্যবহার কতটা শিখেছি আর কতটা শিখিনি, রাইট? আমি কি বললাম? যদি কোনো রকম ডাউট থাকে তাহলে ক্লাসটিকে আরেকবার ভালোভাবে দেখে নিও। আই হোপ ইউজ টুর সব রকম ব্যবহার তোমাদের জানা হয়ে যাবে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. You have learned all the uses of used to, right? If you really enjoyed the class, please like the video, share it with your friends. And if you are new here, please subscribe the channel. And if you are watching on Facebook, please follow our Facebook page, Smart English with Rahul. So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning spoken English. Happy learning.